ম্যানেজমেন্ট। তো ট্রেডিং কৌশলের মধ্যে আছে স্ক্যালপিং, ডে ট্রেডিং, সুইং ট্রেডিং। আর রিস্ক ম্যানেজমেন্টের মধ্যে আছে লট সাইজ, রিস্ক রিওয়ার্ড রেশিও, স্টপ লস পজিশন। আচ্ছা, তো স্ক্যালপিং প্রথমে হচ্ছে আমাদের ট্রেডিং কৌশল বা স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি তিন রকমের হয়ে থাকে, যে কৌশল তিন রকমের, স্ট্র্যাটেজি বিভিন্ন রকমের হয়। কৌশল আসলে তিন রকমের: স্ক্যালপিং, ডে ট্রেডিং, ট্রেডিং কৌশল। ট্রেডিং কৌশল এবং ট্রেডিং স্ট্র্যাটেজির মধ্যে পার্থক্য আছে। তো প্রথম স্ক্যালপিং, ডে ট্রেডিং, সুইং ট্রেডিং। আচ্ছা, আমরা প্রথমে স্ক্যালপিং নিয়ে কথা বলবো। তো স্ক্যালপিং বলতে বোঝানো হয় যে 1 আওয়ারের নিচে যে কোনো টাইম ফ্রেমে যদি আমি ট্রেড করি, যেমন 30 মিনিটস হতে পারে, 15 মিনিটস, 5 মিনিটস, 1 মিনিটস, তাহলে এগুলোর স্ক্যালপিং বলা হয়। 1 আওয়ারের নিচে যে যে কোনো একটা টাইম ফ্রেমে যদি আমি ট্রেড করি, তাহলে এটা হবে স্ক্যালপিং। আচ্ছা, স্ক্যালপিং এর আরেকটা বলা যায় শর্ট টার্ম ট্রেডিং। শর্ট টার্ম মানে যে আপনি যদি আমি 30 মিনিটসে ট্রেড করি, তাহলে আমার ট্রেড হয়তো বা 1 ঘন্টার মধ্যে ক্লোজ হয়ে যাবে। আচ্ছা, হয়তো বা, কিংবা 2 ঘন্টার মধ্যে ক্লোজ হয়ে যাবে। তো আমি যদি 15 মিনিটে ট্রেড করি, তাহলে আমার ট্রেড হয়তো বা 30 মিনিটসের মধ্যে ক্লোজ হয়ে যেতে পারে। 5 মিনিটে যদি আমি ট্রেড করি, আমার ট্রেড হয়তো বা 5 মিনিটসের মধ্যে। তো যে টাইম ফ্রেম আমরা ট্রেড করতেছি, মিনিমাম টাইম ট্রেডিং এর সাকসেস এবং লসের ক্ষেত্রে ওই টাইমটার স্ট্যান্ডার্ড ধরা হয়। যে আমি যদি ধরেন 5 মিনিটে ট্রেড করতেছি, যে আমার ট্রেডিং 5 মিনিটের 5 মিনিটের টাইম ফ্রেম, তাহলে আমার ট্রেডে উইন কিংবা লসের, এটা কি উইন হবে না লস হবে, এটা নেক্সট 5 মিনিটে আমি বুঝতে পারবো। এটা হচ্ছে মিনিমাম। ম্যাক্সিমাম কত হতে পারে? ম্যাক্সিমাম হতে পারে 4 গুণ কিংবা 5 গুণ। 5 গুণের বেশি হয় না বেশিরভাগ ক্ষেত্রে। তো 4 গুণ সময় লাগতে হবে। তার মানে আমি যদি 5 মিনিটে ট্রেড করি, তাহলে আমার সর্বোচ্চ 20 মিনিট লাগতে পারে কিংবা 25 মিনিট লাগতে পারে ট্রেডটা ক্লোজ হইতে। তো এই যে 20 মিনিট কিংবা 25 মিনিট 1 আওয়ারের নিচে যদি হয়, যে 1 আওয়ারের নিচে আমার ট্রেডটা ক্লোজ হয়ে যাচ্ছে প্রফিট এবং লসে, এটারে বলা হচ্ছে স্ক্যালপিং। আচ্ছা, তো স্ক্যালপিং এ বেশিরভাগ ক্ষেত্রেই স্ক্যালপিং এর শুরু হচ্ছে 5 মিনিট থেকে। অনেকে 1 মিনিটে করে। তো 1 মিনিটে স্ক্যালপিং রিস্কি এবং এটা কিভাবে করতে হয় এটা ম্যানেজ করা অনেক কঠিন। তো যদি আপনি যত বড় টাইম ফ্রেমে যাবেন, তত রিস্কটা কমে যাবে। যে আপনি যে 15 মিনিটে করেন স্ক্যালপিং, তাহলে আপনার রিস্কটা কমে যাবে। কারণ যত ছোট টাইম ফ্রেম হবে, রিস্কটা তত বাড়ে। কেমন কারণ হচ্ছে ছোট টাইম ফ্রেমের মার্কেট স্ট্যাবিলিটি কিংবা অ্যানালাইসিস এর যে রেজাল্ট, এটা কমে যায়। আপনি যত ছোট টাইমে যাবেন তত কমে যাবে, যত বড় টাইমে যাবেন তত বেড়ে যাবে। তো এইটা হচ্ছে মার্কেট প্রবাবিলিটি, যে আমি কত টাইম ফ্রেমে ট্রেড করলে আমার উইনিং রেশিও, যেটা যে উইনিং রেশিও কত টাইম ফ্রেমে হাই হয়, এটার উইনিং রেশিও, যে আমি যদি 10টা ট্রেড করি, 10টার মধ্যে আমি কয়টাতে উইন করতে পারবো। সেক্ষেত্রে আপনার টাইম ফ্রেম যত বড় হবে, আপনার উইনিং রেশিও তত বড় হবে, প্রফিটটাও বেশি হবে। আর যত ছোট টাইম ফ্রেমে আসবেন, আপনার উইনিং রেশিও কমে যাবে, রিস্কটা বেড়ে যাচ্ছে। যেহেতু আপনি প্রফিট করতে পারতেছেন না, তো রিস্কটা বেড়ে যাবে আর উইনিং রেশিও আপনার কমে যাবে। তার 5 মিনিট থেকে শুরু করে 5 মিনিট থেকে 1 আওয়ারের আগে যদি আমি ট্রেড করি, এগুলো এগুলো স্ক্যালপিং হবে। আচ্ছা, আমি 5 মিনিটে আমরা যে স্ট্র্যাটেজি ইউজ করব, সেটা হচ্ছে প্রাইজ অ্যাকশন। তো প্রাইজ অ্যাকশনে মুভিং এভারেজ ছাড়া কিছু ইউজ করা হয় না। তো প্রাইজ অ্যাকশনে আমরা মুভিং এভারেজ ইউজ করব, মুভিং এভারেজের সাথে ক্যান্ডেলস্টিক। আচ্ছা, আমরা মুভিং এভারেজ ইউজ করবো 4টা। একটা হচ্ছে 8, এটা হচ্ছে এক্সপোনেনশিয়াল। আচ্ছা, 8টার কালার হবে ব্লু। আচ্ছা, 8টার কালার ব্লু। 21 ইউজ করবো আমরা। 21-এর কালার হবে রেড। আচ্ছা, আরো 2টা মুভিং এভারেজ হবে স্ক্যালপিং এর জন্য। স্ক্যালপিং এর আমি যে স্ট্র্যাটেজি দেখাচ্ছি স্ক্যালপিং এর জন্য, এটা 15 মিনিট পর্যন্ত ভালো কাজ করবে। তার 30 মিনিটসে খুব ভালো কাজ করে না। যে 5 এবং 15 এই দুই টাইম ফ্রেম ভালো কাজ করবে।
আচ্ছা, একটা মুভিং এভারেজ হচ্ছে 100 এক্সপোনেনশিয়াল। আচ্ছা, 100 কালার হবে আপনার ইয়েলো। আচ্ছা, ইয়েলো না দিয়ে আপনি ইয়ে দিতে পারেন, গ্রিন দিতে পারেন। আচ্ছা, গ্রিন দেই, যে 100 হচ্ছে গ্রিন। আচ্ছা, 100 হচ্ছে গ্রিন। আর একটা মুভিং এভারেজ হচ্ছে 200। 200 মুভিং এভারেজ। কালার 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 কি দেওয়া যায়? আচ্ছা, পিঙ্ক। পিঙ্ক দেই। আচ্ছা, রেড আসলো কেন? পিঙ্ক, এটা পিঙ্ক। পিঙ্ক পিঙ্ক হয়ে গেল। আচ্ছা, মেজেন্ডা দিলে হবে, মেজেন্ডা পিঙ্ক কাছাকাছি। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের স্ট্র্যাটেজি স্ক্যাল্পিং এর জন্য। তো স্ট্র্যাটেজির প্রথম যে বিষয় সেটা হচ্ছে তিনটা মুভিং এভারেজ একসাথে হইতে হবে, সেখানে আমরা বাই দিব। আচ্ছা, প্রথমত মুভিং এভারেজের টেকনিক হইতেছে মুভিং এভারেজ সবগুলো একসাথে হয়ে গেলে আমরা ওখান থেকে বাই দিব। আচ্ছা, যদি দুইটা হয়, দুইটা হলেও বাই। আচ্ছা, আর বুলিশ ক্যান্ডেল থাকতে হবে, বায়ের উপরে বুলিশ ক্যান্ডেল থাকতে হবে, এটা বেসিক ব্যাপার। তো আমরা দেখি যে এরকম কোথায় ঘটনা ঘটছে। এই যে দুইটা মুভিং এভারেজ ক্রস করছে, আপনি এখানে বাই দিতে পারতেন। আচ্ছা, এখানে যদি বাই দেন আপনার টেক প্রফিট কোথায় হবে? টেক প্রফিট এখানে, যদিও মার্কেট উপরে চলে গেছে। আবার আমি যদি এখানে যদি বাই দিতাম, আর এই যে পিং যে লাইনটা আছে এটা হচ্ছে স্ট্রং সাপোর্ট জোনের 200। 200 টাচ করলে আপনি 200 টাচ করছে ক্যান্ডেল এবং সব ক্যান্ডেল একসাথে, এটা অনেক পাওয়ারফুল একটা বাই সিগন্যাল দেয়, যে 200 টাচ করছে এবং সব মুভিং এভারেজ একসাথে আছে। আচ্ছা, তো এখানে আমরা একটা বাই দিতে পারতাম। তো মুভিং এভারেজের বাই মানে মুভিং এর ক্রস দুইটা হলে হবে, তিনটা হলে আরো বেশি স্ট্রং, মানে আপনার উইনিং রেশিও বেড়ে যাবে, চারটা হলে আরো স্ট্রং। আচ্ছা, পেছনে যে আমরা আমি যদি এখানে দেখি, এখানেও আমি একটা বাই দিতে পারতাম, দুইটা একসাথে আছে। আচ্ছা, এখন এই দুইটা যে উপরে আছে, এখানে একটা সমস্যা আছে। যদি 100 এবং 200, গ্রিন হচ্ছে 100 আর পিঙ্ক কালার যেটা 200, যদি এই দুইটা মুভিং এভারেজ যে নিচে মার্কেট থাকে, দেখেন যে 8-21 নিচে ক্রস দিচ্ছে কিন্তু উপরে 100-200 মুভিং এভারেজ আছে, সেক্ষেত্রে আপনারা বাই দেওয়া যাবে না, আপনার ওয়েট করতে হবে। যদি সে 200 ব্রেক করে, ব্রেক করার পর রিটেস্ট করে, তখন আপনি বাই দিবেন। এখানে দেখেন সে 200 ব্রেক করছে, ব্রেক করার পর রিটেস্ট করছে, রিটেস্ট করার পর আমাদের বাই দিতে হবে, তার আগে দেওয়া যাবে না। যদিও এখানে একটা ক্রস করছে, তো এটা খেয়াল রাখতে হবে, যদি উপরে থাকে রেজিস্ট্যান্স হিসাবে কাজ করবে, রেজিস্ট্যান্স দেখতে হবে, রেজিস্ট্যান্সের রিটেস্ট যদি ব্রেকআউট করে, রিটেস্ট করলে আমরা বাই দিব। আচ্ছা, এখানেও তাই, এখানে বিষয়টা তাই হয়েছে যে এখানে ক্রস মারছে, এখানে রেজিস্ট্যান্স আছে 100-200, উপরে থাকলে রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে। এটারে ব্রেক করার পর যে রিটেস্ট করছে, রিটেস্টের পরে আপনি গ্রিন একটা ক্যান্ডেলে বাই দিতে পারতেন, যে রিটেস্টের পরে গ্রিন ক্যান্ডেল হলে ভালো। যে গ্রিন ক্যান্ডেল যদি বাই দেন, তাহলে আপনার টেক প্রফিট কোথায় হবে? এখানে হবে। তাহলে আপনি এখান থেকে যদি বাই দিতেন, যে গ্রিন ক্যান্ডেলের পরে যদি এখানে আপনি বাই দিচ্ছেন, গ্রিন ক্যান্ডেল পরে বাই দিচ্ছেন, তাহলে আপনার কত পিপস? অর্থাৎ 4 পিপস এর একটা মুভ ছিল, 4 পিপস। আর আপনি যদি সবসময় রিস্ক রিওয়ার্ডের একটা ব্যাপার আছে, যে আপনার যদি 4 পিপস রিস্ক হয় আর রিটার্ন হয়, তাহলে আপনার রিস্ক নিতে হবে 4 পিপস, মিনিমাম 4 পিপস। তো এখানে রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে একটা কথা বলি, যে আপনার যদি 4 পিপস রিটার্ন হয়, যে আমি দেখতেছি আমার টার্গেট কিংবা টেক প্রফিট জোন 4 পিপস, তাহলে আমার রিস্ক হবে 4 পিপস। আচ্ছা, 4-4 হবে, তাহলে এটা রিস্ক রিওয়ার্ড রেশিও হবে 1:2, সরি 1:1। আর যদি আমার রিস্ক হয় 4 পিপস, তাহলে আমার রিটার্ন হবে 8, তাহলে হচ্ছে 1:2, তারপরে 1:3। তার মানে আমি যত পিপ রিস্ক নিব, রিটার্ন মিনিমাম তার সমান কিংবা ডবল কিংবা 3 গুণ হতে হবে মিনিমাম। এটা যত বেশি হবে তত ভালো। তো আমাদের স্ক্যাল্পিং এর জন্য আমরা বড় রেঞ্জ পাই না মার্কেটে, তো আমরা 1:1 করে করতে পারি, 1:1, 1:2, এর বেশি করা ঠিক হবে না স্ক্যাল্পিং এর জন্য, যে 1:1 এবং 1:2।
আচ্ছা আমার পেছনে যাই, এখানেও তাই একই ঘটনা ঘটছে, যে এখানে মুভিং এভারেজের ক্রস দিছে, ক্রসের উপরে রেজিস্ট্যান্স আছে, রেজিস্ট্যান্স ব্রেক করার পরে যদি রিটেস্ট করে তখন আপনার বাই দিতে হবে। তার মানে এটা ব্রেক করে এখানে রিটেস্ট করছিল, এখানে যদি আপনি বাই দিতেন তাহলে আপনি এখানে একটা প্রফিট নিতে পারতেন। আচ্ছা এখানে যদি আমি বাই দিতাম তাহলে আমার প্রফিট কত হইতো? 8 পিপস। 8 পিপস হলে আমার রিস্ক হবে 8 পিপস। তার মানে আমার রিস্ক এখানে, এসএল এখানে থাকবে। তো এইভাবে জিনিসটা করতে হবে, ক্রস ওভার। আচ্ছা এখানে আরেকটা বিষয় আছে, আমরা তো বুলিশ ক্রস ওভার মানে বুলিশ দেখলাম যে বায়ের ক্ষেত্রে, সেলের ক্ষেত্রে কি হবে? সেলের ক্ষেত্রে বেয়ারিশ ক্রস, যেখানে দেখেন যে শর্ট টার্ম টাইম ফ্রেম যদি উপর থেকে ক্রস মারে আমি এখান থেকে সেল দিব। আর উপরে তো রেজিস্ট্যান্স আছেই, 100-200 রেজিস্ট্যান্স, তো এখানে আমি সেল দিব। এখানে এই যে এখান থেকে সেল হবে, যে বেয়ারিশ ক্রস উপরে রেজিস্ট্যান্স 100-200 মুভিং এর রেজিস্ট্যান্স কাজ করে, তখন আমি সেল দিব। আচ্ছা আমি যদি এখান থেকে সেল দিতাম, এখানে ক্রস মারছে, আমি যে এখান থেকে সেল দিতাম তাহলে আমার টিপি ছিল এখানে, তার মানে আমার 10 পিপস হচ্ছে আমার টিপি। তাহলে আমার 10 পিপস যদি টিপি হয়, আমি যদি 1:1 করি তাহলে আমার এসএল এ 10 পিপস। তো সেলের ক্ষেত্রে হচ্ছে মুভিং এভারেজ গুলা বেয়ারিশ ক্রস মারবে, তখন আপনি সেল মারবেন। আচ্ছা এখানে দেখেন, এখানে যে এখানে ক্রস মারছে, এখানেও ক্রস মারছে, দেখেন এইটা একটা স্ট্রং সিগন্যাল যে 200 200 মুভিং এভারেজে ক্রস মারছে, আবার 8-21 ক্রস মার, এটা একটা স্ট্রং সিগন্যাল। এখানে আপনি সেল মারলে এখানে আপনার রিটার্ন বেশি আসবে, রিওয়ার্ড বেশি আসবে। কত বেশি আসে দেখি, এখানে 10 পয়েন্টস। আর এখান থেকে আপনি এখানে যদি এসএল দেন, আপনি যদি মনে করেন না আমি 20 নিব, আপনি 20 এখানে 20 নিতে পারতেন। 23। তার মানে এখান থেকে যদি আমি সেল দিতাম, এখান থেকে 42, তাহলে আমার এসএল থাকবে উপরে, এখানে থাকবে এসএল। এখানে যদি এসএল হয়, এই এই দুটা স্ট্রং মার্কেট সিগন্যাল, সেক্ষেত্রে আমি রিস্ক রিওয়ার্ড 1:2 নিতে পারি। এখানে এখানে যদি আমি ক্লোজ করতাম তাহলে আমার 20 পিপস প্রফিট হইতো। আচ্ছা এই জায়গাতে একটা গ্যাঞ্জাম আছে। আচ্ছা গ্যাঞ্জামটা কি? মার্কেট যখনই 100-200 মুভিং এভারেজের নিচে চলে আসবে, এটা স্ট্রং রেজিস্ট্যান্স হিসেবে কাজ করবে, তখন আপনার সেল খুঁজতে হবে। সেল যদি 100-200 নিচে থাকে তাহলে এটা রেজিস্ট্যান্স, স্ট্রং রেজিস্ট্যান্স, আপনার সেল খুঁজতে হবে। আচ্ছা এখানে আসি, এখানে দেখেন 100-200 যে ক্রস করছে, তাহলে মার্কেট অনেক উপরে চলে গেছে। তো এইটা হচ্ছে স্ক্যাল্পিং এর জন্য আপনার একটা খুব ভালো স্ট্র্যাটেজি, 8-21 মুভিং এভারেজ, 100-200 মুভিং এভারেজ। এই যে এখানে এখানে যদি আপনি সেল মারতেন, যে এখানে ক্রস, এখানে যদি আপনি সেল মারেন, যে শর্ট টার্ম মুভিং এভারেজ আগে ক্রস দেয়, এখানে ক্রস মারলে আপনি একটা সেল দিলে একটা বেয়ারিশ ক্রস, একটা প্রফিট পাইতেন। তো এটা 5 মিনিটে, আপনি যদি 15 মিনিটে আসেন, 15 মিনিটের ঘটনাটা একই, যে 5 এবং 15 জন্য আমি দেখালাম। আচ্ছা 1 আওয়ারের যে বিষয়টা, 1 আওয়ারে কি এটা কাজ করে? 1 আওয়ারে এই স্ট্র্যাটেজি কাজ করে না। 1 আওয়ারে আপনার স্ট্র্যাটেজি লাগবে শুধু একটা মুভিং এভারেজ, 8-21। আচ্ছা 8-21 শুধু লাগবে আমাদের। এটা আমরা ডিলিট করে দিব। ডিলিট। তো 1 আওয়ারের যে টাইম ফ্রেমে যে যে ধরনের ট্রেড হয়, এটার বলা হচ্ছে ডে ট্রেডিং। ডে ট্রেডিং মানে একদিনের মধ্যে, অনেকে বলে ডে ট্রেডিং, অনেকে বলতেছে ইন্ট্রাডে, ডে ট্রেডিং, ইন্ট্রাডে। ইন্ট্রাডে মানে সারা দিনের মধ্যে আপনার ট্রেডটা ক্লোজ হইতে হবে, মানে একদিনের ভেতরে ক্লোজ হইতে হবে। সেগুলো হচ্ছে ডে ট্রেডিং কিংবা ইন্ট্রাডে। তো এই ইন্ট্রাডে ট্রেডিং যেটা কিংবা ডে ট্রেডিং, সেটা 1 আওয়ার থেকে শুরু হচ্ছে, 1 আওয়ার, 4 আওয়ার এবং ডে 1। যে একদিনের মধ্যে ক্লোজ যদি হয়ে যায় কোনো ট্রেড, তাহলে ওটা হবে ডে ট্রেডিং বা ইন্ট্রাডে। আচ্ছা ডে ট্রেডিং বা ইন্ট্রাডে ট্রেডিং এর জন্য আমরা ইউজ করব 8-21। 8-21 ক্রস হলে আমরা বাই দিব, উপর থেকে ক্রস মারলে আমরা সেল দিব। তো আমরা এখানে যদি বাই দেই, যেখানে 8-21 ক্রস দিছে, এখানে যদি আমি বাই দেই তাহলে আমার টিপি হচ্ছে এখানে।
আচ্ছা, কত টিপি হলো? এখান থেকে এখানে টিপি হচ্ছে 61 পিপস। আমার যদি 61 পিপ টার্গেট থাকে, তাহলে আপনি 61 পিপস এসএল দিতে পারেন কিংবা 30 পিপস দিতে পারেন। মানে যত আমার টার্গেট থাকবে তার অর্ধেক কিংবা সমান কিংবা তার দ্বিগুণ টিপি টিপির ক্ষেত্রে। আচ্ছা, এখানে যদি একটা ক্রস দিল যখন, আমি এখানে একটা বাই দিতে পারি। এখানে বাই দিলে আমি যদি এটা এখানে রেজিস্ট্যান্স ধরি যে এটা আমার রেজিস্ট্যান্স, তাহলে এখান থেকে আমার 42 পিপস হচ্ছে টিপি, তাহলে আমি এসএল দিতে পারি 42 পিপস। তো এরকম কিছুই না বিষয়টা, আপনি ক্রস ওভারে ট্রেড করবেন 8 এটা 1 আওয়ারেও তাই, 4 আওয়ারেও তাই, ডে ওয়ানেও তাই। যে 8 ক্রস করলে আপনি বাই দিবেন। তারপরে আরো বিষয় আছে, প্রাইজ অ্যাকশনের বিষয় আছে, প্রাইজ অ্যাকশনের বিষয়টা মান ভাই, পরে। হ্যাঁ, কে কথা বলতেছিলেন? মান ভাই দাউদ বলতেছিলাম এই যে এইটা হ্যাঁ বের করব কিভাবে? এই যে আপনি যে এই মুভিং এভারেজ গুলো আনতেছেন, আমি তো মোবাইলে করি, এগুলো আনবো কিভাবে? ভাই, আমি ক্লাসটা শেষ করে আপনার অ্যান্সার দিচ্ছি। হ্যাঁ, ক্লাসটা একটু শেষ করে নিই। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা ভাই, ওকে। আচ্ছা, তো এইটা গেল আপনার ডে ট্রেডিং এবং ইন্টারডে ট্রেডিং, যে 1 আওয়ার, 4 আওয়ার, ডে ওয়ান। আচ্ছা, সুইং ট্রেডিংটা তাহলে কি? সুইং ট্রেডিং যারা এক্সপার্ট ট্রেডার তারা সুইং ট্রেডিং করে। সুইং এর জন্য অনেক ধৈর্যের দরকার। সুইং ট্রেডিং এ আপনার একটা ট্রেড মিনিমাম 1 উইক থেকে 2 উইকস, মিনিমাম 1 থেকে 2 উইকস হোল্ড করে, মিনিমাম। ম্যাক্সিমাম এটা 1 মান্থ, 2 মান্থ, 3 মান্থ হোল্ড করা হয়, যেটা সুইং বলা হচ্ছে। সুইং, আচ্ছা, সুইং ট্রেডিং কিংবা পজিশন ট্রেডিং। পজিশন ট্রেডিং তার মানে সুইং ট্রেডিং বা পজিশন ট্রেডিং 1 উইক থেকে শুরু করে এটা ম্যাক্সিমাম, আমি যতটুকু জানি, 1 ইয়ার পর্যন্ত হোল্ড করা হয়। যে 1 ইয়ারও সে হোল্ড করতেছে একটা ট্রেড। তো এটা হচ্ছে সুইং বা পজিশন ট্রেডিং। আচ্ছা, এটা কিভাবে হয়? এর জন্য আপনার প্রথমে ডে ওয়ানে ট্রেড করতে হবে। ঘটনাটা একই, 8 একুশের ক্রস। এখানে দেখেন, আপনি যদি এটা উইকলি চার্ট, তো ডে 1 থেকে শুরু করা হয়, টার্গেট করা হয় উইকলি, তারপরে মান্থলি। আচ্ছা, আমি যদি ডে 1 থেকে শুরু করি, কিভাবে শুরু করব? ডে 1-এর ক্রস আছে কিনা দেখেন, এখানে একটা ক্রস আছে, এখানে একটা ক্রস আছে, তার মানে এখানে একটা ক্রস। আচ্ছা, উইকলিতে কি আছে? উইকলিতে ক্রস নাই, তো সেক্ষেত্রে ট্রেড আসে না। ডে 1 এবং উইকলি দুইটা যদি একসাথে ক্রস দেয়, তাহলে আপনি এন্ট্রি নেবেন উইকলির বেয়ারিশ ক্রস না আসা পর্যন্ত। তার মানে এখানে আপনি এন্ট্রি নিবেন বেয়ারিশ ক্রস, এখানে একটা ক্রস হয়েছে, এখানে আপনি এন্ট্রি নিবেন, এখানে আপনি যে বেয়ারিশ ক্রস আসবে আপনি সেল করে দিবেন। তার মানে আপনার কত সময় ধরে হোল্ড করতে হবে ট্রেডটা। তো এটা অ্যাডভান্স ট্রেডার তাদের জন্য, যে সুইং, যে অনেক দিন ধরে তারা হোল্ড করে। সুইং করা হয় কেন? মার্কেটের বড় রেঞ্জ ধরার জন্য, যে 300 পিপ, 600 পিপ, 1000 পিপ ধরার জন্য। তো আমরা ইনিশিয়াল লেভেলে আসলে সুইং ট্রেডিং সবাই করে না, বেশিরভাগ ক্ষেত্রে স্ক্যাল্পিং করে আর ডে ট্রেডিং করে বা ইন্টারডে ট্রেডিং করে, 1 আওয়ার, 4 আওয়ার, ডে 1। তো যখন আমরা অ্যাডভান্স লেভেলে যাব, যদি যাই, তখন আমরা করব। আচ্ছা, রিস্ক ম্যানেজমেন্ট নিয়ে কথা বলি। রিস্ক ম্যানেজমেন্ট, লট সাইজ নির্ধারণ, রিস্ক নির্ধারণ, স্টপ লস। আচ্ছা, তো রিস্ক ম্যানেজমেন্টের ক্ষেত্রে যে বিষয়টা করতে হবে, সেটা হচ্ছে যে আপনি আপনার ব্যালেন্সের কত পার্সেন্ট রিস্ক নেবেন। ধরেন আপনার ব্যালেন্স হচ্ছে $100। আচ্ছা, প্রথমত রিস্ক নেওয়ার বিষয় যেটা, সেটা হচ্ছে 1% থেকে শুরু হয়। 1% থেকে আপনি প্রতি ট্রেডে 10% পর্যন্ত রিস্ক নিতে পারেন। এটা আপনার এক্সপার্টিজের উপরে, আপনি কত এক্সপার্ট। আপনি যদি $100 ব্যালেন্স থাকে, তাহলে যদি 1% রিস্ক নেন, এখানে মার্কেটে লট সাইজিং যেটা, এটা করা যায় না, প্রবলেম হয়ে যায়। তখন আপনার ব্যালেন্সটা বাড়াইতে হবে। ধরেন আপনার ব্যালেন্স সবচেয়ে ভালো, যে 1% রিস্কের জন্য $1000 ব্যালেন্স সবচেয়ে ভালো আছে। $1000 যে ব্যালেন্স হয়, আমি যদি মার্কেটে 1% রিস্ক নেই, তাহলে আমার ডলার অ্যামাউন্ট আসতেছে কত? $10। যে পার ট্রেডে আমার রিস্ক হচ্ছে $10 1%-এর জন্য। আচ্ছা, তাহলে লট সাইজ কত হবে? লট সাইজ হবে
আমি কত পিস রিস্ক নিচ্ছি, তার মানে আমি যদি 0.01 লট নেই, তাহলে পার পিপসে আমার প্রফিট এবং লস হবে 10 সেন্ট। তার মানে 10 সেন্ট যদি হয়, আমি যদি 20 পিপস রিস্ক নেই, তাহলে আমার রিস্ক হচ্ছে $2। যে $2 আমার 20 পিপ যদি রিস্ক হয়, তাহলে হবে $2। আচ্ছা, এখন যেহেতু আমার রিস্ক হচ্ছে $10, তাহলে আমি কি করব, লটটা ফিক্সড হবে আমি কত পিস রিস্ক নিচ্ছি। আচ্ছা, যদি আমি বেশি পিপস রিস্ক নেই, যে আমি 40 পিস রিস্ক নিব, আচ্ছা 40 পিস যদি রিস্ক নেই, তাহলে আমার রিস্ক হচ্ছে $4। তো আমাদের কাছে ডলার আছে কত, 10। তাহলে আমি আরো লট বাড়াইতে পারি। আচ্ছা, লটটা কত বাড়াইতে পারি, আমি যদি 0.02 নেই, তাহলে আমার $8 হইতেছে। যদি আমি 3 নেই, আমার 40 পিপস হচ্ছে রিস্ক, তাহলে $12 হচ্ছে। ঠিক আছে, আপনি $12, $2 এদিক ওদিক হতে পারে, $12 নেন। তার মানে আপনি যদি 40 পিপস রিস্ক নেন, 1% রিস্ক ম্যানেজমেন্ট অনুযায়ী আপনার লট হওয়া উচিত 0.03। তার মানে প্রথমে আপনি ডলারে কনভার্ট করবেন, আপনার রিস্ক অ্যামাউন্ট 1%, টোটাল ব্যালেন্স থেকে কত পার্সেন্ট রিস্ক নিচ্ছেন সেটা ডলারে কনভার্ট করেন। ডলার থেকে আপনি কত পিস রিস্ক টিপসে কনভার্ট করেন, টিপসে কনভার্ট করলে আপনার লট চলে আসবে। তো এই হচ্ছে রিস্ক ম্যানেজমেন্টের নিয়ম। আচ্ছা, যে আপনি রিস্ক কিভাবে নেবেন, প্রথমে ডলারে কনভার্ট করবেন, ডলার অ্যামাউন্টে রিস্ক কত আসতেছে, ডলার থেকে আপনি মার্কেটে কত পিস রিস্ক দিচ্ছেন সে লটটা নিয়ে আসতে হবে। লটটা নিয়ে আসলে আপনি এই 1%-এ কনভার্ট হয়ে যাবে অটোমেটিক। তো যদি আপনি ধরেন $10 আপনার রিস্ক হচ্ছে 1%-এ, ধরেন আপনি যদি লটটা বাড়ান, $12 হয় রিস্ক, হ্যাঁ $1-2 বেশি হতে হবে, এটা সমস্যা না। আচ্ছা, তারপর এটা হচ্ছে রিস্ক ম্যানেজমেন্ট গেল। রিস্ক ম্যানেজমেন্ট পরে কি আছে, রিস্ক রিওয়ার্ড রেশিও। রিস্ক রিওয়ার্ড মানে যে এটা আমি আগে ক্লাসে বললাম কিছুক্ষণ আগে, যে আপনি যত পিস রিস্ক নেবেন তার ডবল যদি আপনি নেন, কিংবা আমি যত পিস রিস্ক নিচ্ছি তার সমান সমান আমার রিওয়ার্ড, তাও ওইটা সমান সমান, কিন্তু আমি যত রিস্ক নিচ্ছি তার কম আপনার প্রফিট নেওয়া যাবে না, তাহলে রিস্ক রিওয়ার্ড মিলবে না। রিস্ক রিওয়ার্ড মানে, রিস্ক রিওয়ার্ড রেশিও মানে হচ্ছে আমি যতটুকু রিস্ক নিচ্ছি ঠিক তার সমান আমার রিওয়ার্ড নিতে হবে, প্রফিট নিতে হবে, তাহলে আমার রিস্ক রিওয়ার্ড রেশিও সমান থাকবে। যদি আমি রিস্ক নিচ্ছি 10 পিপস, রিওয়ার্ড নিচ্ছি 5 পিপস, তাহলে রিস্ক রিওয়ার্ড রেশিও মিলবে না। এটা এটা এক ধরনের গ্যাম্বলিং বা জুয়া। যে আমার রিস্ক হইতেছে 40 পিপস, আমি প্রফিট নিচ্ছি 30 পিপসের, তো এটা আসলে গ্যাম্বলিং, এভাবে করা যাবে না। রিস্ক রিওয়ার্ড রেশিও হচ্ছে 1:1 থেকে শুরু হয়। যে আমি যদি $1 রিস্ক নেই, আমার প্রফিট হবে $1, কিংবা আমি যদি 20 পিপস রিস্ক নেই, আমার প্রফিট টার্গেট থাকবে 20 পিপস, প্রফিট টার্গেট থাকবে 20 পিপস। আমি যদি $1 রিস্ক নেই, রিওয়ার্ড হবে 2। এটা হচ্ছে রেশিও, রিস্ক রিওয়ার্ড রেশিও। আপনি যদি এই রেশিও মেনটেন্স না করেন, আপনি ওভারঅল প্রফিট করতে পারবেন না। তো আমি কি করলাম, যে আমি যদি $1 রিস্ক নেই, তাহলে আমার প্রফিট হইতে হবে $2। তার মানে আমি যদি 20 পিপস রিস্ক নেই, তাহলে আমার প্রফিট হইতে হবে 40 পিপস। আর 1:1 হচ্ছে আমি 20 নিলে বেশি হবে। আবার 1:3 রেশিও যেটা, আমি যদি 20 পিপস রিস্ক নেই, তাহলে আমার প্রফিট টার্গেট থাকতে হবে 60 পিপস। এর বাইরে যদি আপনি করেন, তাহলে আপনি রিস্ক রিওয়ার্ড রেশিও কিংবা রিস্ক ম্যানেজমেন্ট করতেছেন না। আর রিস্ক ম্যানেজমেন্ট ছাড়া ফরেক্স মার্কেটে প্রফিট করা যায় না। যে রিস্ক ম্যানেজমেন্ট ছাড়া কিংবা রিস্ক রিওয়ার্ড ছাড়া ট্রেড করতেছে, সে আসলে গ্যাম্বলিং করতেছে। তো আজকে এই ক্লাসে এটাই ছিল, যে লট সাইজ নির্ধারণ, আপনি রিস্ক ম্যানেজমেন্ট করে কিভাবে লট নিবেন, রিস্ক রেশিওটা কিরকম হবে। তো সঠিক স্টপ লস মানে আপনি যদি রিস্ক রিওয়ার্ড, লট সাইজ এবং রিস্ক রিওয়ার্ড ঠিকঠাক মতো করেন, তাহলে তো আপনার স্টপ লস অটোমেটিক চলে আসবে। যে আমি কত রিস্ক, স্টপ লস মানে আমি কত রিস্কে ট্রেডটা ক্লোজ করব। এটা 20 পিপস হতে পারে, 40 পিপস হতে পারে। তো এভাবে আপনার স্টপ লস ইউজ করতে হবে। তো আমাদের ক্লাস এখানে শেষ। তো কোন ভাই জানি কোশ্চেন করতেছিলেন, ভাই বলেন কি কোশ্চেন জানি করতেছিলেন। ভাই আসসালামু আলাইকুম। ওই যে হ্যাঁ, মুভিং এভারেজটা কিভাবে বের করতে হয়? আপনি তো ডেস্কটপে করতেছেন, আমাদের তো মোবাইলে। হ্যাঁ, আমার তো এই ল্যাপটপটা অন হয় না।
এই জন্য ওইটা বন্ধ আছে। এইটা আর কি কিভাবে বের করতেছেন এইটা? আচ্ছা, এইটার জন্য আমার একটু মোবাইল থেকে ঢুকতে হবে। ১ মিনিট, হ্যাঁ? এই ফোনটা তো তার একটা আচ্ছা, আপনি MT5 এ যাবেন। ঠিক আছে? জি। MT5 এটা না। MT5 এ যাওয়ার পরে দেখবেন উপরে ক্রস দেওয়া আছে, দেখছেন? D1 এর পরে D1। আচ্ছা, এখানে গিয়ে এখানে যে অপশন আছে একটা, যে ক্রসের D1 এর মাঝখানে যে অপশনটা, এখানে আপনি টাচ করবেন। তারপরে দেখবেন আসবে মেইন চ্যাট। মেইন চ্যাটের পরে দেখবেন যে F+ আছে, এখানে F+ এ ক্লিক করবেন। F+ এ ক্লিক করে এখানে আপনি ইন্ডিকেটর ইউজ করতে পারবেন। আপনি কি ইন্ডিকেটর নেবেন? আচ্ছা, ওই যে ইন্ডিকেটরে গেলাম 10 এর 10 লাইন, এবার কোন জায়গায় যাইতে হবে বলেন? হ্যাঁ, আপনি ইন্ডিকেটর সিলেক্ট করেন। ধরেন আমি মুভিং এভারেজ দিব, তাই না? যে আমার 2টা মুভিং এর আগে থেকে আছে। আমি আর F+ এ গেলাম। জি, জি, বলেন। হ্যাঁ। যাওয়ার পর মুভিং এভারেজে গেলাম। এখানে আমি একটা মুভিং এভারেজ নিতে চাচ্ছি। আচ্ছা, আমার 8-21 লাগানো আছে। আমি 100-200 নিব। তখন আপনি যে ওই যে পিরিয়ড যেটা, মুভিং এভারেজ বলতেছে যে মুভিং এভারেজ অক্সিলেটর এটা? না, না, না। আপনি F এ প্রেস করার পরে জি, দেখবেন ট্রেন্ড আছে, তাই না? ট্রেন্ডের মধ্যে, রাইট। মুভিং এভারেজের ট্রেন্ডের মধ্যে আচ্ছা, দেখেন। বুঝছি। হ্যাঁ, এই টেন্ডের হ্যাঁ, ভিতরে মুভিং এভারেজ গেলাম, তারপর পিরিয়ডের ওখানে কত দিব? আচ্ছা, আমার 8-21 লাগানো আছে। আমি লাগাচ্ছি 100। না, না, আচ্ছা, আমি আমি এগুলো কিছু জানি না দাদা। আসলে ওই যে প্যারামিটারের পরে পিরিয়ডের এখানে আছে, আমার নরমালি তো থাকছে যে 10, আমি এখানে কত লাগাবো? আপনার কোনো মুভিং এভারেজ লাগানো নাই? না, না, কোনো কিছু ও আচ্ছা, লাগানো নেই। আপনি এখানে 8 দিবেন, 8। ওকে। আচ্ছা, 8 দেওয়ার পরে দেখেন মেথড আছে। মেথড হবে এক্সপোনেনশিয়াল। মেথড এক্সপোনেনশিয়াল না? হ্যাঁ, হ্যাঁ, তারপর? আচ্ছা, অ্যাপ্লাই টু আপনার থাকবে ক্লোজ। আচ্ছা, স্টাইলে যে কালার আছে, জি। আপনি 8 এর জন্য কালার দিবেন হচ্ছে ব্লু। আচ্ছা, ব্লু দিলাম। হ্যাঁ, স্টাইল। হ্যাঁ, ব্লু দিলেন তো আর কিছু করতে হবে না, আপনি সেভ দেন। এটা সেভ এই 2 পিক্সেলই থাকবে না? হ্যাঁ, 2 পিক্সেলই থাকবে। আচ্ছা, দিলাম। আচ্ছা, সেভ দিলে আপনি চার্ট দেখেন যে চার্টে একটা মুভিং এর আসছে। আপনার চার্টে হ্যাঁ, মুভিং শুধু আসে নাই? শুধু শুধু একটা আছে, একটা আছে। আবার আবার আপনি যান, আবার গিয়ে একটা এড করেন, আরেকটা মুভিং এর এড করেন, 21 এড করেন। ওই আবার মুভিং 21, এটা কত দিব পিরিয়ড? 21। 21, 21। আচ্ছা, দিলাম। আচ্ছা, তারপরে আপনি আসছে চার্টে। জি। না, না, খালি 21 সেভ তো করি না, এই যে আচ্ছা, পটেনশিয়াল সেভ ভেতর করেন। কি দিয়ে? হ্যাঁ, হ্যাঁ, এক্সপোনেনশিয়াল, সবগুলো এক্সপোনেনশিয়াল, মেথড এক্সপোনেনশিয়াল। আচ্ছা, আর এই স্টাইল কত দিব? বা কালার কোড দিবেন আপনার রেড, রেড। রেড দিলাম। আচ্ছা, সেভ দিলাম। হ্যাঁ, সেভ দেন। আচ্ছা, দুইটা হয়েছে, তার মানে 21 আর একটা 8। হ্যাঁ, এইভাবে আপনি 100-200 আবার লাগাই নেবেন। হ্যাঁ, 100-200 বুঝি নাই। আপনি 8-21 মুভিং এভারেজ লাগাইছেন না? জি, জি, জি। তারপর লাগাবেন 100-200। আমরা 4টা ইউজ করবো স্ক্যাল্পিং এর জন্য। আচ্ছা, একটু ওয়েট। সেম জিনিসই আমি ওই যেখানে ওই মুভিং এভারেজ একটা আছে 100 আর একটা আছে 200, তাই তো? জি, জি, জি। কালার যে কোনো একটা নিলে হবে? কালার আপনি 100-র জন্য দেন হচ্ছে গ্রিন দেন, আর 200-র জন্য পিঙ্ক দেন, কিংবা ম্যাজেন্ডা, পিঙ্ক কিংবা ম্যাজেন্ডা। বাবা, 100 এটা মনে হয় নাই। একটু পিরিয়ডে 100 লিখতে হবে। আহ, মেথড হচ্ছে এক্সপোনেনশিয়াল। এটা হচ্ছে গ্রিন।
সেভ। যেটা 100 দিলাম এটা তো সেভ হয় নাই, কারণটা কি? না আমি তো করলাম, সেভ হইলো। আপনি তাহলে ভুল করছেন। হ্যাঁ, এক পিরিয়ডে 100 দিছি, পটেনশিয়ালি আছে, স্টাইলিশ আপনার দিছি, গ্রিন দিছি, তারপর সেভ দিলাম। হ্যাঁ, সেভ দিলে তো হওয়ার কথা। সেভ দেওয়ার পরে আছে, কিন্তু চার্টে তো 3টা দেখাচ্ছে না, কালার দেখাচ্ছে না, 2টা কালারই দেখাচ্ছে। আপনি কালার তাহলে গ্রিন দিছেন? আচ্ছা, তাহলে আমি গ্রিনটা দিই নাই, মানে কালারটা চেঞ্জ করি নাই, হয়তো একই হইলো কিছু। হুম। উম, এটা দিই। না, আসে নাই তো, 2টাই আছে। আচ্ছা আমি আপনার বলি, আপনি টাইম ফ্রেম আছেন কত, 5 মিনিটসে? না, আমি ডে ওয়ানের সাইডে আছি, অনারে অনের সাইডে এখন। 1 আওয়ারে? আচ্ছা জি। 1 আওয়ারে আপনি যে চারটায় আছেন এটা, আচ্ছা আপনি যে মুভিং এভারেজ চারটা ইউজ করছেন, আমি বলি এটা কোথায় দেখবেন যে আপনার মুভিং এভারেজ চারটা যে আপনি লাগাইছেন, জি। জি। এটার জন্য ওই ইন্ডিকেটর যেটা, হ্যাঁ, প্লাসের সাথে হ্যাঁ। ইন্ডিকেটরে ক্লিক করলে দেখবেন আপনার লিস্ট দেখাবে, দেখেন মেইন চার্টে এই যে আমার চার্টে চারটা মুভিং এভারেজ আছে, তার মানে এটা আচ্ছা। লাগানো আছে। না, আমার এটা 3টা দেখাচ্ছে, এখানে 3টা দেখাচ্ছে, কিন্তু আমি যখন চার্টে যাচ্ছি, চার্টে যে এখানে 2টা কালার শো করতেছে। না এরকম তো হওয়ার কথা না। এখন যেহেতু ওখানে দেখাচ্ছে, কিন্তু এখানে এই যে আমি মোবাইল থেকে আছি, আমার তো চারটাই দেখাচ্ছে, দেখেন। আপনার টাইম ফ্রেম কত নিছেন শাহরিয়ার ভাই? আমি 1 আওয়ার নিচ্ছি চান ভাই, জিবিপি ইউএসডি পেয়ার। ঠিক আছে, উনিও 1 আওয়ার নেক, কারণ আমার টাইম ফ্রেম বেশি হয়ে গেলে অনেক সময় ওই যে হ্যাঁ স্পেসের আপনি কারণে তাহলে আসে ইয়ে না। করেন, জিবিপি আমি ইউএসডি তে যান ভাই। আমি তো গোল্ডে ছিলাম। না না, গোল্ডে যান না, গোল্ডে ওই মুভিং এভারেজ মনে হয় একটু উল্টা পাল্টা হয়েছে, হ্যাঁ। আপনি জিবিপি ইউএসডি তার শেখেন, তারপর আপনি গোল্ডে লাগাইতে পারবেন, সমস্যা আচ্ছা, নেই। আচ্ছা, আচ্ছা, বুঝছি, 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 আমি যাচ্ছি। কারো কোনো কোশ্চেন আছে? আমি সেট করি, দেখেন অন্য লোকের আছে নাকি, আমি হ্যাঁ, সেট আর করি। আর কারো কোনো কোশ্চেন আছে? হ্যাঁ ভাই, আছে, এটা আছে। হ্যাঁ। আবার একটা সেম আর একটা 200 লাগাবো, তাই তো? জি জি, 200 লাগাবেন। আচ্ছা, একটু। তো আমার স্ট্র্যাটেজি পুরোটা মুভিং এভারেজ এবং ক্যান্ডেলস্টিকের উপরে আর কি, প্রাইস অ্যাকশন। মানে আপনি এইটা নিয়ে কাজ করেন, তাই তো? জি জি জি। না, এক একজনের মোটিভ তো এক এক ধরনের, সমস্যা নেই। 100, এটা নেই। জি ভাই, সেট হয়েছে। হ্যাঁ, এখন এটা আমরা প্র্যাকটিস করতে, ক্রস ওভারে আপনি বাই দিবেন, ঠিক আছে। আচ্ছা। না, মানে যখন আমি তো এই যে মানে যখন ক্রস হয় কোন কালারে, আমি মানে কোন কোন মুভিং এভারেজে ক্রস হইলে মানে দিব, বাই দেবো বা সেল দেবো? আচ্ছা, ব্লু যখন রেড রে ক্রস করবে, ঠিক আছে, আচ্ছা। যখন ব্লু রেড রে ক্রস করতেছে, এটা প্র্যাকটিস করতে হবে, এটা এটা একদিনে হবে না, এটা শিখতে হবে আপনার, হ্যাঁ। জি, 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 জি। যে আপনি জাস্ট আপনি বুল দেখেন মেইন বিষয় যে ক্রস ওভার, যে যখন ব্লু রেড রে ক্রস করতেছে। আচ্ছা, ব্লু হচ্ছে রেড এর ক্রস করতেছে। হুম হুম। হ্যাঁ, তখন আমি বাই দিব, তাই তো? হ্যাঁ। আর এই যে যে 200 আর 100 এর কাজ, যে দুইটা। আচ্ছা আমি আপনার বলি, আচ্ছা। আপনি রেড ব্লু না বলে এইটা বোঝেন, আচ্ছা। যখন শর্ট টার্মে মুভিং এবারে লং টার্মে ক্রস করবে, হ্যাঁ। জি। আচ্ছা 8 21 এর মধ্যে শর্ট টার্ম কোনটা? 8 না? জি। জি।
তো 8 যখন 21 ক্রস করতেছে, এটা হচ্ছে ক্রস ওভার, মানে জি শর্ট টার্মের মুভিং এভারেজ লং টার্মে ক্রস করবে, তখন হচ্ছে বাই সিগন্যাল। আচ্ছা তাহলে হচ্ছে 100-200 এর মধ্যে শর্ট টার্ম কোনটা? 100। জি জি 100 যখন 200 এ ক্রস করতেছে তখন আপনি বাই দিবেন। এটা আচ্ছা বুলিশও হতে পারে, বেয়ারিশও হতে পারে। আচ্ছা এখন যেটা বেশি শর্ট, 8-21 বেশি শর্ট না, এটা আগে আপনার সিগন্যাল দিবে, হ্যাঁ? হুম যেহেতু এটা বেশি আপনার শর্ট টার্মের। জি আর জি 100-200 দিবে আপনারা পরে। ওইটা লং টার্মে দিবে আর হ্যাঁ, কি লং টার্মে দিবে। তাহলে লং টার্মের ক্রসওভারটা বেশি স্ট্রং হয়। বুঝতে পারছি এখন আপনি দেখলেন যে শর্ট টার্ম আর লং টার্ম যা ধরেন যে একই সাথে ক্রস করতেছে, মানে ওই সিগন্যালটা অনেক স্ট্রং। ওখানে জি জি আপনার লস করার সম্ভাবনা কম। আচ্ছা দুইটা একসাথে ক্রস মারতেছে। বুঝছি তো আর কারো কোনো কোশ্চেন আছে? ইসমাইল ভাই কি আছেন? আচ্ছা, ইসমাইল ভাই নাই। আমরা আমরা তার 10 মিনিট আছি। আমার ক্লাসের টাইম 8টা পর্যন্ত। তো আমরা 10 মিনিট থাকবো। আচ্ছা, কারো কোনো কোশ্চেন নাই এই পর্যন্ত? আচ্ছা, কোশ্চেন নাই। তো ঠিক আছে, তাহলে আমরা ক্লাস শেষ করে দিলাম। নেক্সট ক্লাসে আবার কালকে এই সময়, কালকে মনে হয় লাস্ট ক্লাস আমাদের। তো কালকে এই সময় আবার কথা হবে ইনশাল্লাহ। তো সবাই ভালো থাকেন। খোদা ঠিক আছে ভাই